সম্মানিত দর্শকবৃন্দ, পথ টিভির অন্যতম ভার্চুয়াল প্রোগ্রাম গ্লোবাল পালসের আজকের সেশনে আপনাদেরকে স্বাগতম এবং আপনাদেরকে জানাই ইসলামিক গ্রিটিং। আসসালামু আলাইকুম। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। সচরাচর মতো আজকের পর্বে আপনাদের সাথে আছি সঞ্চালক হিসাবে আমি কাজী মোহাম্মদ ইকবাল হোসেন এবং আমাদের সাথে অতিথি হিসাবে আছেন প্রফেসর মোহাম্মদ মাহমুদুল হাসান ভাই এবং আপনারা দেখছেন উনি আছেন ইনশাআল্লাহ। তো আমি প্রোগ্রামের যে কোনো আলোচনার পূর্বে আজকের টপিকটা আপনাদের সাথে একটু ইন্ট্রোডিউস করে নিতে চাই। আজকে আমাদের টপিক হচ্ছে রিফর্মিং বাংলাদেশ এডুকেশন। আর এজন্যই আমরা প্রফেসর এমডি মাহমুদুল হাসান ভাইকে সিলেক্ট করেছি। হি ইজ আলহামদুলিল্লাহ সো কোয়ালিফাইড টু টক অ্যাবাউট অল অফ দিস। আমি খুবই সংক্ষেপে ওনার একটু পরিচয় আপনাদের কাছে তুলে ধরবো, বাকিটা উনি ইনশাল্লাহ নিশ্চয়ই শুরুতে আপনাদেরকে পরিচয় করাবে। উনি বর্তমানে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়াতে প্রফেসর হিসেবে আছেন এবং পাশাপাশি উনি ইংলিশের একাডেমিক জার্নাল এশিয়াটিকের হচ্ছে এডিটর ইন চিফ। তাহলে আমরা এখন আলোচনায় ঢুকবো। ঢুকার পূর্ব মুহূর্তে আপনাদেরকে একটু বলি কেন হচ্ছে আজকের আমাদের এই টপিকটা আমরা চুজ করলাম, যে রিফর্মিং বাংলাদেশ এডুকেশন। বাংলাদেশ খুবই এক আনস্টেবল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে পলিটিক্যালি। এট দ্য সেম টাইম ওয়ার্ল্ড হচ্ছে একটা বিরাট পরিবর্তনের দিকে যাচ্ছে, যেটা এডুকেশন সিস্টেম এবং এমপ্লয়মেন্ট বোথ ওয়ে। আমাদের বাংলাদেশকে এখন যেমন ভাবে কাজ করতে হবে পলিটিক্যাল স্টেবিলিটির জন্য এট দ্য সেম টাইম আমাদের যে গ্লোবাল র্যাপিড যে চেঞ্জ হচ্ছে এইটার সাথে আমাদেরকে খাপ খাওয়াতে হবে। আর যখনই আপনি গ্লোবাল চেঞ্জের কথা বলবেন, এই গ্লোবাল যে কোনো পরিবর্তনই হচ্ছে কি এডুকেশন সিস্টেমের পরিবর্তনের মধ্যে দিয়ে আসে। আর যার জন্য আজকে আমাদের এই টপিকটা সেট করা। তো আমি শুরুতেই আমাদের প্রফেসর এমডি মাহমুদুল হাসান ভাইকে বলবো, কাইন্ডলি আপনি যদি একটু আপনার সংক্ষিপ্ত পরিচয়টা আমাদের দর্শকের জন্য তুলে ধরতেন। তবে আমি আপনাকে কাইন্ডলি একটু বলবো, আপনি যেহেতু বাংলাদেশে অরিজিন, আপনি বাংলাদেশে কোথায় পড়ালেখা করলেন, বাংলাদেশে আপনি শিক্ষকতা করেছেন, কোথায় করেছেন এবং বর্তমানে আপনি কোথায় শিক্ষকতা করছেন, সংক্ষেপে একটু আমাদের দর্শকের কাছে তুলে ধরেন। এবং আপনাকে অশেষ ধন্যবাদ যে আমাদেরকে সময় দেওয়ার জন্য সেই সুদূর মালয়েশিয়া থেকে। এবং আমি নিশ্চিত যে আমাদের দর্শকবৃন্দ আপনার আলোচনা থেকে উপকৃত হবে। প্লিজ মাহমুদুল হাসান ভাই। জি, আসসালামু আলাইকুম। তো আপনার মাধ্যমে আমি এই ফব টিভির দর্শক ভাই বোনদেরকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য, কয়েকটি কথা শেয়ার করার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম মাহমুদুল হাসান। আমি বড় হয়েছি গ্রামে। আমাদের গ্রামের বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়ায় আড়াইশিদা গ্রাম। এটা আশুগঞ্জ থানায় পড়েছে। তো গ্রামে পরে গেলাম নরসিংদীতে জামিয়া কাসিমিয়া মাদ্রাসায় পড়েছি। ওখান থেকে ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশ লিটারেচারে অনার্স মাস্টার্স। এরপর আমি ইংল্যান্ড থেকে পিএইচডি করেছি ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ থেকে। আর পিএইচডি করে ঢাকা ইউনিভার্সিটিতে ৩-৪ বছর পড়িয়েছি ইংলিশ ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ওখানে। এর মাঝে আবার জার্মানিতে হাইডেলবার্গ ইউনিভার্সিটিতে আমি পোস্ট ডক্টরাল ফেলোশিপ করেছি 2009-10-এ। এরপরে এখানে আসছি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ায়। এখানে জুন 2010-এ এখানে এসছি। মূলত জার্মানি থেকে এসে কয়েক মাস ঢাকা ইউনিভার্সিটিতে কাজ করলাম, এরপরে এখানে আসলাম। তো এখানে তো বেশ কয়েক বছর হয়ে গেল, আজকে এখন প্রায় 15 বছর এই ইউনিভার্সিটিতে। তো আমি এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার প্রফেসর এবং এই ডিপার্টমেন্টে আমি একমাত্র প্রফেসর। আর ইংলিশ লিটারেচারে মালয়েশিয়াতে আমার জানা মতো আমি আর দুইজন প্রফেসর আছেন। তো পুরো দেশে 2 জন প্রফেসর and I am one of them. আর আপনি যেটা বললেন যে একটা জার্নাল এশিয়াটিক, সেটা স্কোপাস এন্ড ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্স, এটা এই রিজিয়নে ইংলিশ স্টাডিজের একটি গুরুত্বপূর্ণ জার্নাল।
এই সংক্ষিপ্ত পরিচয়। আলহামদুলিল্লাহ, আপনার মানে এক্সপেরিয়েন্স হচ্ছে বিশাল। বিশেষ করে আপনার বাংলাদেশের অভিজ্ঞতা, জার্মানির অভিজ্ঞতা, ইংল্যান্ডের অভিজ্ঞতা এবং মালয়েশিয়ার অভিজ্ঞতা। এবং আমি জানি যে আপনি আমেরিকাও মাঝে মধ্যে স্পিকার হিসেবে বিভিন্ন প্রোগ্রামে এসে থাকেন। যে আমেরিকায় অনেক জায়গায় গেস্ট স্পিকার হিসেবে আলোচনা রেখেছি। ওয়াশিংটন ডিসিতে, শিকাগোতে, মিলওয়াকিতে, এরপর ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলে, ওখানেও আমাকে একটা ভার্চুয়াল প্রোগ্রামে স্পিকার হিসেবে ওনারা ইনভাইট করেছিলেন। তো এই চলছে আর কি। আউটস্ট্যান্ডিং। তাহলে দেখেন, মানে আমরা আমাদের নিশ্চয়ই আমাদের দর্শক আজকে উপকৃত হবে আপনার এই আলোচনা থেকে, এবং বিশেষ করে যে আমাদের যারা নীতি নির্ধারক আছেন ওনাদের জন্য আজকের প্রোগ্রামটা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। ওনাদের এইখান থেকে কিছু নেয়ার আছে, কারণ আপনাদের মতো যারা অভিজ্ঞ লোক আছেন, আপনারাই অ্যাকচুয়ালি সাজেস্ট করতে পারেন যে আমাদের কি মৌলিক পরিবর্তন প্রয়োজন আমাদের এডুকেশন সিস্টেমে। তো আমরা প্রথমে শুরু করি যে বর্তমান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে। তো যেহেতু আপনি বিভিন্ন দেশে শিক্ষকতা করেছেন এবং করছেন বর্তমানে মালয়েশিয়ায়, তো আপনার অবস্থান থেকে আপনি কি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কি সন্তুষ্ট কিনা? দেখুন, আমাদের বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, এটার মাধ্যমে যে পরিমাণ শিক্ষিত লোক, সত্যিকার অর্থে শিক্ষিত লোক প্রডিউস করার কথা ছিল, সেটা হয়নি। তো আপনি হয়তো সেটার জন্য আপনি লিমিটেড রিসোর্সকে আপনি দায়ী করবেন, বলবেন যে আমাদের গরিব দেশ। কিন্তু শিক্ষা সব ক্ষেত্রে দারিদ্রতা শিক্ষাকে সব ক্ষেত্রে লিমিট করে না। দারিদ্রতার মধ্যে অনেক সময় অনেক মানুষ অনেক থ্রাইভ করতে পারে এডুকেশনালি। আমি যেটা সমস্যা মনে করতেছি যে একটা হলো যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা চলে আসছে, এটা তো ব্রিটিশ আমল থেকে একটা শিক্ষা ব্যবস্থা ওনারা চালু করে দিয়েছেন। তো তখনকার নিড ব্রিটিশরা অ্যাকর্ডিং টু দেয়ার নিড তারা একটা শিক্ষা ব্যবস্থা চালু করেছে। এরপরে সত্যিকার অর্থে বলতে কি, in the post-colonial period, that is after 1947 and then again after 1971, আমাদের শিক্ষা ব্যবস্থা সেই ব্রিটিশদের যে ফরম্যাট অথবা ফ্রেমওয়ার্ক দিয়ে গিয়েছে, এর বাইরে খুব বেশি যেতে পারে নাই। তো অনেক ক্ষেত্রে আছে যে এমন কিছু বিষয় সাবজেক্ট আমাদের কলেজ ইউনিভার্সিটিতে শেখানো হয় যেগুলো কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন নেই, অথবা এটার কোনো রেলেভেন্স নাই টু সোসাইটি, টু দ্য রিয়ালিটি। তো এখন একটা লার্জ গ্রুপ অফ স্টুডেন্টস, এরা এমন কিছু সাবজেক্ট পড়তেছে পরে আফটার গ্রাজুয়েশন আনএমপ্লয়মেন্ট ইজ অলমোস্ট সার্টেন, কারণ ওই সকল সাবজেক্টের বাংলাদেশে এটার কোনো নেই, প্রয়োজন নেই। তো সেই সাবজেক্টগুলো পরে এখন মনে করে যে অন্যান্যরা পড়তেছে, আমাকে বিএ পাস, এমএ পাস অথবা আমাকে অনার্স পাস, মাস্টার্স পাস বলতে হবে, সেই জন্য একটা ডিগ্রি নেয়। তো ডিগ্রি নিয়ে যখন সে কোনো চাকরি পায় না, তখন সে অন্য কাজ করতেও চায় না। কেন চায় না? যে আমি একজন এমএ পাস মানুষ এবং কোনো কোনো ক্ষেত্রে আমি একজন পিএইচডি ধারী, আমি ছোটখাটো কাজ করব না। এতে করে হইল কি যে আমাদের মধ্যে শিক্ষিত বেকার বাড়তেছে, তারা অন্যান্য কাজ করেও দেশের প্রতি কন্ট্রিবিউট করতে পারতো, সেটা হচ্ছে না। তো আরেকটা হলো যে আমাদের দেশে যেভাবে শিক্ষাটা দেয়া হয় রাইট ফ্রম দ্যাট প্রাইমারি লেভেল, সেখানে অনেক ক্ষেত্রে আমাদের মেধাটাকে ধ্বংস করে দেয়া হয় অথবা মেধাটাকে সংকুচিত করে দেয়া হয়। কিভাবে? যেমন ধরেন, আমি ইংল্যান্ডে যখন পিএইচডি করতাম, তখন আমি ব্রিটিশ প্রাইমারি স্কুলে, মেইন স্ট্রিম প্রাইমারি স্কুলে আমি পড়িয়েছি পার্ট টাইম
টিচার হিসেবে। আচ্ছা, আচ্ছা। ব্রিটেনে এটাকে বলে সাপ্লাই টিচার। সাপ্লাই টিচার মানে হলো যে কোন স্কুলে, কোন প্রাইমারি স্কুলে অথবা সেকেন্ডারি স্কুলে, আমি মূলত প্রাইমারি স্কুলে পড়িয়েছি। কোন প্রাইমারি স্কুলে ধরেন কোন এক শিক্ষক ছুটিতে আছেন ১ সপ্তাহ। আচ্ছা, আচ্ছা। অথবা উনি ট্রেনিং এ আছেন ১ সপ্তাহ ২ সপ্তাহ, অথবা কোন ক্ষেত্রে কারো মা-বাবা মারা গিয়েছে। তো সে কয়েক সপ্তাহ ক্লাস নিবে না। ওই সময় তার ক্লাসগুলো কভার করার জন্য আমাদেরকে ডাকা হয়। তো এটাকে বলে ব্রিটেনে বলে সাপ্লাই টিচার। তা আমি এই সাপ্লাই টিচিং করেছি প্রায় ৪-৫ বছর যখন পিএইচডি করতেছিলাম। আচ্ছা, আচ্ছা। ওই সময় ব্রিটিশ এডুকেশন, দ্যা প্রাইমারি লেভেল এডুকেশনকে আমি যেভাবে দেখছি এটা আমার আরেকটা পিএইচডি হয়ে গেছে। দ্যাট ওয়াজ ভেরি ইউজফুল ওকে। and that gave me huge experience, and I actually learned many things that I didn't learn during my primary level education. বেশ। ওখানে কয়েকটা জিনিস আপনাকে বলি যে ওখানে কোনদিন আমি কোন স্টুডেন্টকে বলি নাই যে তুমি এই ১০ টা লাইন মুখস্থ করো। মুখস্থ এক্সাক্টলি। করার কোনো বিষয় নাই। কোনদিন কোন শিক্ষক কোন স্টুডেন্টকে বলে না যে তুমি এটা মুখস্থ করো। কারণ মুখস্থ করা শিক্ষা না। শিক্ষা হলো আপনার আন্ডারস্ট্যান্ডিং, আপনি বুঝলেন কিনা। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হলো কোনদিন কোন শিক্ষক কোন ছাত্রকে ব্যত্রাঘাত করবে না, কেইনিং করবে না। এবং করলে সাথে, সাথে পুলিশ চলে আসবে। কারণ এটা আনলফুল। কেন এটা আনলফুল? কারণ এই বাচ্চাদেরকে যদি আপনি কেইনিং করেন, ব্যত্রাঘাত করেন, they will lose their self confidence. তাদের আত্মবিশ্বাস যে জিনিসটা আছে সেটা তারা হারিয়ে ফেলবে। এবং তাদের মধ্যে একটা হীনমন্যতা ডেভেলপ করবে যে আমি মনে হয় খুব খারাপ। আমার মধ্যে মনে হয় আমাকে দিয়ে হয়তো কিচ্ছু হবে না। এই যে কাজটা আমাদের দেশে করা হচ্ছে প্রাইমারি লেভেলে এবং সেকেন্ডারি লেভেলে, আপনি খেয়াল করবেন বাংলাদেশে ছাত্রদেরকে প্রচুর মারধর করা হয়। জি। স্কুলে, মাদ্রাসায় প্রত্যেকটা ক্ষেত্রে ছাত্রদেরকে মারধর করা হয়। কিন্তু আমার মনে হয় এইভাবে বর্তমানে এটা একটু কমেছে। বর্তমানে আমার মনে কমেছে, কিন্তু আপনি এটা শহরে কমেছে, কিন্তু গ্রামে তো আপনি সেই সার্ভেইলেন্স নাই, অথবা সেটা আ কন্ট্রোল করার যে এই ব্যবস্থা, সে ব্যবস্থা গ্রাম অঞ্চলে নাই। সেই আচ্ছা। গ্রাম অঞ্চলে আগের মতো এইভাবে, এবং আমাদের তো বাংলাদেশে গ্রামেই লোক থাকে বেশি। শহরে আর কয়জন থাকে? তো সেই হিসাবে এইটা খুব একটা খারাপ দিক। আরেকটা আমি এ অ্যা 3rd একটা বলি। 3rd যে জিনিসটা সেটা হলো যে ইংল্যান্ডে এবং আমেরিকা, আপনি যেখানে আছেন সেখানে, আমার ফ্যামিলি এখন মিলওয়াকিতে থাকে। আমার ফ্যামিলি আচ্ছা। শিকাগো থেকে কাছেই মিলওয়াকি শহরে থাকে। জি। ওখানে আমার মেয়েরা পড়াশোনা করতেছে, আমার ছেলে পড়াশোনা করে। তো এবং ইংল্যান্ডে আমি যা দেখেছি সেখানে বাচ্চাদের পড়াশোনা হলো এক্টিভিটিস। এরা স্কুলে যাবে, যাওয়ার পর শিক্ষক তাদেরকে একটা কাজ বুঝিয়ে দিবে যে তোমাদের আজকে এই কাজটা করতে হবে। এবং তারা বসে, বসে সেই কাজ করে। এটার নাম হইলো পড়াশোনা। আর আমাদের দেশে হলো কি যে ওই শিক্ষক, এই যদি ১ ঘন্টার একটা ক্লাস থাকে, শিক্ষক বলতেই থাকে আর ছাত্র শুনতে থাকে। এতে করে ছাত্র কতটুক শুনলো বা শিক্ষক কতটুক বুঝাইতে পারলো তার কোনো হিসাব নেই। আর শিক্ষাটা তো এমন না যে আপনি কারো থেকে শুনলেন। আপনাকে সেটা এপ্লাই করতে হবে। আপনি নিজে করতে হবে। নিজে করলে তখন সেটা, সেই শিক্ষাটা আ মনে থাকবে আপনার। আরেকটা জিনিস আপনার মাধ্যমে আমি আপনাদের ভিউয়ার কে বলতে চাই যে বাংলাদেশের মানুষের মেধা পৃথিবীর কোন জনগোষ্ঠীর মেধার চেয়ে খারাপ না। আল্লাহ তাআলা আমাদেরকে মনে হয় মেধার বেশি নাকি? কোনো অংশেই কম দেন নাই। আবার কোনো অংশে বেশি আপনি বলতে পারেন, সেটার কারণ হইতে পারে যে আমাদের মাটির উর্বরতা, আমাদের খাবারের যে কোয়ালিটি, যেটা নাকি
ফরমালিন দিয়ে বিষাক্ত করে ফেলছে সেটার কথা বলতেছি না, যে অরিজিনাল আমাদের মাটিতে যে খাবারটা হয়, যে ফসলটা হয় সেটার কোয়ালিটি অনেক ভালো। সেটা একটা কারণ হইতে পারে যে আমাদের অনেকের মেধাই অনেক উর্বর। আমি যখন ইংল্যান্ডে পড়াতাম তখন ধরেন একটা ক্লাসে আমি পড়াচ্ছি, সেখানে ২৫ জন যদি ছাত্রছাত্রী থাকে, এর মধ্যে ৫ জন বাংলাদেশী থাকে কখনো, কখনো। যদি এটা এমন এরিয়া হয় যেখানে বাংলাদেশিরাও থাকে। তো প্রায় স্কুলে আমি যখন যেতাম তখন বাংলাদেশী ছাত্রছাত্রী আমি পেতাম। বা আমি দেখেছি যে আমার বাংলাদেশী অরিজিন ছাত্রছাত্রীরা কোনো অংশেই এই হোয়াইট বা সাদা ছেলেমেয়েদের চেয়ে কম না মেধার দিক থেকে। এবং অনেক ক্ষেত্রেই বাংলাদেশী ছাত্রছাত্রীরা মেধার দিক থেকে অনেক এগিয়ে। কিন্তু আনফরচুনেটলি আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা চলে আসছে, সেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদের, আমাদের ছোট বাচ্চাদের, আমাদের ছোট ভাই-বোনদের যে মেধাটা আল্লাহ তাআলা দিয়েছেন সেটা বিকশিত আমরা করতে পারিনি। এটা নানান কারণ আছে। আমি কয়েকটা কারণ বললাম এবং অন্যান্য যারা গবেষক, শিক্ষাবিদ আছেন তারাও হয়তো আরো ওনাদের মতামত দিবেন। কিন্তু আমি এই সংক্ষেপে এই কয়েকটা জিনিস আপনার সামনে বললাম। জি, আমি আমার দর্শকের জন্য কয়েকটা ইনফরমেশন তুলে ধরি, তাহলে ওনাদের জন্য বাংলাদেশের সিচুয়েশনটা বোঝা সহজ হবে। আপনি যখন বাংলাদেশকে বাংলাদেশের ভিতর থেকে চিন্তা করবেন, আপনি বাংলাদেশকে বুঝতে পারবেন না। বাংলাদেশের প্রবলেমগুলো বুঝতে পারবেন না। যখন আপনি বাংলাদেশকে বাংলাদেশের বাইরের দেশগুলা, উন্নত দেশগুলার সাথে এবং অনুন্নত দেশগুলার সাথে কম্পেয়ার করবেন, তখন আপনি বুঝতে পারবেন হচ্ছে বাংলাদেশের কোথায় হচ্ছে আপনার স্ট্রেংথ আছে, কোথায় উইকনেস আছে। যেমন দেখেন, আমি দেখতেছিলাম যে বাংলাদেশের ইউনিভার্সিটি গুলার র্যাঙ্কিং। তো আমি খেয়াল করলাম, ওকে, বাংলাদেশের টপ 10টা ইউনিভার্সিটির লিস্ট বের করলাম। বের করে দেখলাম যে তাদের গ্লোবাল র্যাঙ্কিং কি। যেমন আপনি বাংলাদেশে ইউনিভার্সিটি অফ ঢাকা, যারা বাংলাদেশে থাকে তাদের জন্য ইউনিভার্সিটি অফ ঢাকাতে হচ্ছে পড়ালেখা হচ্ছে একটা সৌভাগ্যের ব্যাপার, বিরাট ব্যাপার। এবং এই ইউনিভার্সিটির গ্লোবাল র্যাঙ্কিং হচ্ছে 1591। কারেন্ট গ্লোবাল র্যাঙ্কিং হচ্ছে, আমি দেখলাম হচ্ছে কি CWUR, এই অর্গানাইজেশনের র্যাঙ্কিং অনুযায়ী এটার গ্লোবাল র্যাঙ্কিং হচ্ছে 1591। আর এশিয়াতে এটার র্যাঙ্কিং হচ্ছে 580। আমরা যেটাকে বুয়েট বলতেছি, বুয়েট নাম শুনলে আমরা মনে করি হচ্ছে কি মানে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির জন্য এটা মনে হয় বিরাট ব্যাপার। এবং বাংলাদেশে যারা বাবা মা থাকে তাদের ড্রিম থাকে বাচ্চাদেরকে ওইখানে পড়ানো। এইটার গ্লোবাল র্যাঙ্কিং হচ্ছে 2137 এবং এশিয়াতে র্যাঙ্কিং হচ্ছে 488। তাহলে আপনি চিন্তা করে দেখেন। এবং আমি আরেকটা ইউনিভার্সিটির কথা যদি বলি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, যেটাতে আইবিএতে আমি পড়ালেখা করেছি। আই ফিল প্রাউড ফর দ্যাট। কিন্তু আমার ইউনিভার্সিটির র্যাঙ্কিং হচ্ছে গ্লোবালি 1414, মানে 1414 হচ্ছে গ্লোবাল র্যাঙ্কিং। তাহলে আপনি এই যদি র্যাঙ্কিং গুলা দেখেন তাহলে বুঝতে পারবেন যে মানে আমরা কতটুকু ওয়েল পজিশন। আরেকটা বিষয় আমি যদি এটার সাথে একটু আমাদের দর্শকের জন্য রিলেট করি, যে হচ্ছে কি আনএমপ্লয়মেন্ট। বাংলাদেশে প্রতি 10 জন শিক্ষিতের মধ্যে 1 জন শিক্ষিত বেকার। এটা হচ্ছে আমাদের মানে হচ্ছে কি ফরমাল ক্যালকুলেশন। আমি জানি আমাদের বাংলাদেশের ডাটাগুলা মেনি কেসেস ম্যানিপুলেটেড। আপনি দেখবেন বাংলাদেশে প্রতি 10 জনে 2 থেকে 3 জন লোক বেকার। তাহলে এটা বাংলাদেশের জন্য অ্যালার্মিং। এবং আরেকটা বিষয় আছে, যেমন আপনি যখন প্রাইমারি এডুকেশনের কথা বলতেছিলেন, বাংলাদেশে ইলিটারেসির হার হচ্ছে অ্যারাউন্ড 25। মানে হচ্ছে প্রতি 100 জন লোকে 4 থেকে 5 জন লোক অশিক্ষিত। তাহলে আপনি চিন্তা করেন, টোটাল বাংলাদেশে যদি আপনি 4 ভাগের 1 ভাগ লোককে প্রথমেই আপনি বাদ দিয়ে দিলেন অনেকটা। এরপরে হচ্ছে কি তার মধ্যে থেকে আবার যারা শিক্ষিত হলো তাদের আবার হচ্ছে কি আপনি 10 ভাগের 3 ভাগ যদি বাদ দিয়ে দেন, তাহলে আপনার টোটাল জনগোষ্ঠীর কত শতাংশ কিন্তু আপনি প্রোডাকশন লাইনে পাচ্ছেন। তাহলে এটা আমাদের জন্য অ্যালার্মিং। জি। এখন আপনার একটা আলোচনা থেকে একটা বিষয় আমি হাইলাইট করতে চাই, যেটা আপনি বলছেন যে মুখস্থের ব্যাপার যেটা। এবং এইখানের অ্যাক্টিভিটি হচ্ছে, এডুকেশন হচ্ছে কি আপনার অ্যাক্টিভিটি বেস। তো আমার সুযোগ হয়েছিল এখানে মাস্টার্স করার অ্যাকাউন্টিং এর উপর।
তো আমি খেয়াল করে দেখলাম যে এইখানে টোটাল পড়ালেখা হচ্ছে অ্যাক্টিভিটি বেস। আমরা বাংলাদেশে যারা পড়ালেখা করে সবাই আমাদেরকে একটা পরীক্ষা যদি হয়, একটা টার্ম এক্সাম হবে, একটা ছেলেকে এক গাদা বিষয় মুখস্থ করে নিয়ে যেতে হবে এবং ওইখানে 20 থেকে 30 পেজ হচ্ছে কি পৃষ্ঠা লিখে দিতে হবে এবং বাচ্চাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হবে সে কত অল্প সময়ে কত বেশি লিখতে পারে। যেটা হচ্ছে কি আমি এইখানে এটা দেখি নাই। এইখানে হচ্ছে আপনি দেখেন মানে এইভাবে চিন্তা করেন, আপনি হচ্ছেন একজন প্রফেসর, টোটাল একটা টপিকসে একটা বাচ্চার নলেজ আছে কিনা, সে জিনিসটা জানে কিনা, পুরো একটা ম্যাথ প্রয়োজন না, ওই ম্যাথ থেকে 2-3টা হচ্ছে কি জায়গা আলাদা করে দিলেই তো বোঝা যায় সে পারে কিনা। তার মানে হচ্ছে যখন আপনি পুরো জিনিসটা করছেন এটা ওয়েস্ট অফ টাইম, তাকে একটা মেন্টাল হ্যামারিং করা। এখন আমি আপনাকে বলবো যে আমাদের এই যে মুখস্থ নির্ভর শিক্ষা থেকে কিভাবে বের হয়ে আমরা অ্যাক্টিভিটি বেস এডুকেশনে আসতে পারি, এইটার ব্যাপারে আপনার পরামর্শ এবং দৃষ্টিভঙ্গি। এটা ধরেন এটা তো আর একদিনে হয় নাই। হয়েছে কি যে শিক্ষক যারা আছেন ওনারা একসময় ছাত্র ছিলেন। ওনাদের শিক্ষকরা ওনাদেরকে যেভাবে পড়িয়েছেন ওনারা সেটাই এপ্লাই করতেছে। They simply replicate what they went through when they were students. তো এইজন্য এটা কোনো পরিবর্তন আসতেছে না। তো যেটা হওয়া দরকার সেটা হলো যে আমাদের টিচার্স ট্রেনিং সেটা বাড়াতে হবে। আপনি নিশ্চয়ই জানেন যে আমেরিকাতে, ব্রিটেনে কোনো শিক্ষক ক্লাসে ঢুকতে পারবে না উইথআউট ট্রেনিং। কারণ দ্যাট ইজ ডেঞ্জারাস, অ্যাবসোলিউটলি ডেঞ্জারাস। আপনি একজন শিক্ষকের ক্লাসে আপনি পাঠিয়ে দেবেন, স্পেশালি এলিমেন্টারি, প্রাইমারি, সেকেন্ডারি লেভেলে আপনি পাঠিয়ে দিবেন। সে যে বাচ্চাদেরকে অ্যাবিউজ করবে না অথবা বাচ্চাদের মেধাকে সে আরো ক্ষতি করবে না, সে তার কি গ্যারান্টি আছে? এজন্য ব্রিটেনে আমি যখন প্রাইমারি স্কুলে পড়ালাম ওরা আমাকে ট্রেনিং দিয়ে নিয়েছে এবং আমাকে জিজ্ঞেস করেছে আমি আগে স্কুলে পড়িয়েছি কিনা। তা আমি মাস্টার্স পাস করে ব্রিটেনে যাওয়ার আগে 1 বছর না এর চেয়ে একটু কম বেশি হবে, আমি ঢাকায় একটা ভালো একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতাম। তো সেই অভিজ্ঞতাটা ওরা নিয়েছে এবং আমাকে নিজেরা ওরা আবার ট্রেনিং দিয়েছে। তো সেটা বলছি যে শিক্ষকদেরকে আপনি ট্রেনিং না দিয়ে আপনি ক্লাসে ঢুকতে দিবেন না। কিন্তু বাংলাদেশে তো ট্রেনিং আছে প্রফেসর সাহেব, বাংলাদেশে তো এখনো ট্রেনিং এর ব্যবস্থা না, আছে। that is very limited. That is very limited, inadequate. আমাদের শিক্ষকদের যে সংখ্যা সেই সংখ্যা অনুযায়ী সেই ট্রেনিং এর ফ্যাসিলিটিস সে অনুপাতে নেই। এছাড়া ধরেন প্রাইমারি, সেকেন্ডারি, কলেজ, ইউনিভার্সিটি সব যদি আপনি এক করেন তাহলে we have millions of teachers. সেই মিলিয়নস অফ টিচার আপনি দেশে কয়েকটা টিচার ট্রেনিং দিতে আপনি ইউ ক্যান নট ক্যাটার টু অল দেয়ার নিডস। সেই জন্য শিক্ষার আরেকটা হলো যে ইউনিভার্সিটিগুলোতে যে ডিগ্রিগুলো অফার করা হয়, যেমন ধরেন ঢাকা ইউনিভার্সিটিতে আছে ইনস্টিটিউট অফ এডুকেশন, সেখানে এডুকেশন ডিগ্রি দেওয়া হয়। ওই রকম ডিগ্রি অনেক বাড়াইতে হবে, সেটা আরো ওয়াইড স্প্রেড করতে হবে। বিভিন্ন ইউনিভার্সিটিতে এরকম এডুকেশন ডিগ্রি, যে নাকি স্কুলে পড়াবে, যে নাকি কলেজে পড়াবে, ইউনিভার্সিটিতে পড়াবে, তাকে অবশ্যই ট্রেনিং নিতে হবে এবং সেই জন্য এনাফ কোর্সেস থাকতে হবে অন এডুকেশন। তো এই জন্য যেমন ধরেন কিছু টেকনিক আছে যেটা আমি ইংল্যান্ডে শিখেছি, যে বাচ্চাদেরকে যখন আপনি পড়াবেন তাদেরকে কেইনিং না করে অথবা ব্যত্রাঘাত না করে তাদেরকে কন্ট্রোল করার কিছু টেকনিক আছে। সেগুলো খুব সহজ টেকনিক, এমন কোনো কঠিন টেকনিক নেই, সেটা তো আপনাকে জানতে হবে। এই জন্য আমি মনে করি আমাদের দেশে এডুকেশনের উপর ডিগ্রি বাড়াতে হবে, মানে এডুকেশন অ্যাজ এ ফিল্ড অফ স্টাডি। সব সাবজেক্টই তো এডুকেশন, কিন্তু এডুকেশন অ্যাজ এ ফিল্ড অফ স্টাডি সেটা আরো ওয়াইড স্প্রেড করতে হবে। বিভিন্ন ইউনিভার্সিটিতে এই সাবজেক্ট আরো বাড়াইতে হবে এবং প্রয়োজনে আরো এরকম ইনস্টিটিউশন বাড়াইতে হবে। I just want to re-emphasize what I have said, that it is not very safe
and it can be dangerous to allow a teacher to enter a classroom without training. He can do plenty of disservice to the students. He can harm their merit instead of developing it. এখানে আমরা আমি খুব হালকা করে আরেকটা বিষয় একটু নিয়ে আসতে চাই যে বাংলাদেশের এডুকেশনের সাথে হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট। আমি তো মনে করি হচ্ছে কি এডুকেশন এবং এমপ্লয়মেন্ট খুবই ওতপ্রোতভাবে জড়িত একে অপরের সাথে। এবং আপনি যদি টোটাল বাংলাদেশের যদি ভবিষ্যতের এবং বর্তমানের কথা চিন্তা করেন, বাংলাদেশের টোটাল রেমিটেন্সের টোটাল আয়ের জিডিপির আপনার হচ্ছে কি সবচেয়ে বড় দুইটা হচ্ছে কি পার্ট এন্ড পার্সেল যদি চিন্তা করেন, এটা হচ্ছে রেডিমেড গার্মেন্টস এন্ড রেমিটেন্স। তাহলে আমাদের এই যে রেডিমেড গার্মেন্টসে আমাদের হচ্ছে কি পয়েন্ট অফ ডিফারেন্স বা আমাদের যদি অ্যাডভান্টেজটা হচ্ছে আমাদের লেবার, রাইট, চিপ লেবার। দ্বিতীয়ত যদি আপনি চিন্তা করেন আমাদের এইখান থেকে আমি দেখলাম যে আমাদের একদম রিসেন্ট ডাটা অনুযায়ী যে বাংলাদেশের টোটাল রেডিমেড গার্মেন্টস থেকে প্রায় $40 বিলিয়ন রেভিনিউ। তারপরে সেকেন্ড যে খাতটা হচ্ছে আমাদের যে ফরেন রেমিটেন্স, যেখান থেকে প্রায় $30 বিলিয়ন রেভিনিউ, যেটা হচ্ছে আমি দেখলাম যে আমাদের লাস্ট অর্থ বছরে এটা হচ্ছে কি রেকর্ড হাই। এখন এই দুইটা সেক্টরে আপনি চিন্তা করেন, দুইটাই হচ্ছে কি লেবার ওরিয়েন্টেড এবং ম্যান পাওয়ার রিলেটেড। এবং এর পিছনে একটা কারণ আছে, কারণ হচ্ছে আমরা আয়তনের দিক দিয়ে হয়তো বা ওয়ার্ল্ডে আমরা 78 or 79 আই গেস, রাইট? না হ্যাঁ, আয়তনের দিক থেকে আয়তনের দিক, কিন্তু যদি পপুলেশনের দিক দিয়ে আমরা 8 হ্যাঁ, তাহলে চিন্তা করেন দিস ইজ এ ব্লেসিং ফর আস, যে আল্লাহ আমাদেরকে এটা, আমি বলবো যে এটা আমাদের একটা বিরাট বড় ব্লেসিং। এইটাকে কাজে লাগানোর উপায়টা হচ্ছে কিন্তু আমাদের এই এডুকেশন সিস্টেমটা। তো আমি বলবো যে দেখেন আমাদের, আমি কেন প্রথমেই শুরুতে বললাম যে বাংলাদেশ হচ্ছে একটা র্যাপিড চেঞ্জ, গ্লোবাল যে র্যাপিড চেঞ্জের সাথে বাংলাদেশকে কেন খাপ খাওয়াতে হবে। আপনি চিন্তা করে দেখেন, যদি আপনি বাংলাদেশের ইনকামের খাত থেকে রেডিমেড গার্মেন্টস এবং হচ্ছে কি আপনার রেমিটেন্সটাকে যদি রিমুভ করে দেন, আপনি বাংলাদেশকে খুঁজে পাবেন না। বাংলাদেশ গোনা কোলাপস। এবং এইটা কিন্তু হচ্ছে আপনার আমি দেখতেছি এটা হচ্ছে বাংলাদেশের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। কারণ এখন যেভাবে হচ্ছে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক্স গুলো আসতেছে, আপনার এখন তো আপনার সুইং এর জন্য একজন লোক প্রয়োজন নাই। আগামী আপনার 2 থেকে 5 বছরের মধ্যে আপনি দেখবেন এই সুইং এর কমপ্লিট কাজটা করতেছে একটা রোবট। যদি যেই কাজটা যদি রোবট করতে পারে, তাহলে আমেরিকার তো হচ্ছে কি বাংলাদেশের প্রয়োজন নাই। জি তখন তো সে ওই জায়গায় একটা রোবট বসায় দিবে। রোবট কাজ করবে 24 ঘন্টা, বা একজন মানুষ তো কাজ করতে পারে দিনে 10 ঘন্টা। তারপরে আপনি আরেকটা বিষয় চিন্তা করেন, রেমিটেন্স। আমাদের দেশের, যেটাকে আমি আসলে এইটার মেইন আলোচনা, আপনার থেকে অপিনিয়নটা নিতে চাচ্ছি। রেমিটেন্সের কথা চিন্তা করলে বাংলাদেশের যারা বাংলাদেশ থেকে বহির্বিশ্বে যায় কাজের জন্য, আপনি মালয়েশিয়াতে আছেন, আমি আমেরিকাতে আছি, আপনি জার্মানিতে ছিলেন, ইউকেতে ছিলেন, আপনি দেখবেন আমাদের টোটাল লেবার ফোর্সের ভাস্ট মেজরিটি হচ্ছে কি কিন্তু খুবই, আমি নিম্নমান বলবো না, যে লো স্কিল জব গুলাতে কিন্তু হচ্ছে ওনারা জড়িত। এখন এই লো স্কিল জব গুলা কিন্তু এআই দ্বারা রিপ্লেস হয়ে যাবে। জি এবং এই যে সংখ্যক লোক বর্তমানে বাংলাদেশের যে সংখ্যক লোক বাইরে আছে, ওনাদেরকে এই লো স্কিল থেকে যদি মিডিয়াম স্কিল এবং আপার স্কিলে নেওয়া যায়, এই রেমিটেন্সটা কিন্তু 2-3 টাইমস হয়ে যাবে। জি এইটার জন্য আমি আপনার পরামর্শ চাবো যে আপনি কি চান, যে কি করা প্রয়োজন আমাদের যারা নীতি নির্ধারকেরা আছেন এই শিক্ষা ব্যবস্থার জন্য। কারণ আমি আসলে মনে করছি শুধু টিচার্স ট্রেনিং না, আমাদের একটা ফান্ডামেন্টাল চেঞ্জ প্রয়োজন ওভারঅল কারিকুলামে। এবং এইটার ব্যাপারে আপনি যদি কাইন্ডলি একটু আমাদের দর্শকদের বলতেন, এবং পাশাপাশি আমাদের নীতি নির্ধারকদেরকে একটু বলতেন যে কি করা উচিত বলে আপনি মনে করেন। জি, প্রথমে বলে নিচ্ছি যে এআই অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটার ব্যাপারে আমার কোনো গবেষণা নেই। তো এই ব্যাপারে আমি হয়তো অন্যরা যা জানেন তা হয়তো এর চেয়ে খুব বেশি জানি না। তারপরেও আপনি যেহেতু প্রশ্ন করেছেন, আমি আমার মতামতটা দিচ্ছি। প্রথম কথা হলো যে আমাদের যে ফরেন রেমিটেন্সটা আসতেছে, এটা এআই এখন র্যাপিডলি গ্রো করতেছে, এআই এর ব্যবহার বাড়তেছে। সেটা বাদ দিয়ে আমি যদি
কনভেনশনাল যে কাজগুলো করে আসতেছিল বাংলাদেশি মানুষেরা বিভিন্ন দেশে, আমরা যদি আমাদের পপুলেশনকে if we could equip them with skills এবং তাদেরকে যদি আমরা সঠিক এডুকেশন দিতে পারতাম, তাইলে এই ফরেন রেমিটেন্সটা অনেক বেশি আসতো। কেন বেশি আসতো? যেমন ধরেন এখানে যারা বাংলাদেশি কাজ করেন, সবাই দে ডু মিনিয়াল জবস, শারীরিক পরিশ্রম করে এবং সেখানে বেতন খুব কম। মানে তারা পায় মিনিমাম ওয়েজেস, সবচেয়ে নিম্ন বেতনটা পায় এরা। কিন্তু এই লোকগুলোই যদি আপনার মিডিয়াম লেভেলের বেতন পেত অথবা হাই এন্ডের বেতন পেত, তাইলে আমাদের রেমিটেন্সটা কিন্তু অনেক বেশি হতো। আমাদের তো ধরেন টেন্স অফ মিলিয়ন্স অফ বাংলাদেশিজ আর ওয়ার্কিং ওভারসিজ, কিন্তু সে অনুযায়ী আমাদের সংখ্যা যেহেতু বেশি, এই জন্য মনে হয় জন্য ফরেন রেমিটেন্সটা বেশি আসতেছে। কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন যে ওনারা যদি প্রফেশনাল জব করতেন অথবা স্কিলড ম্যান পাওয়ার হতেন, তাইলে কিন্তু এই রেমিটেন্সটা অনেক বেশি হতো, মানে দ্বিগুণ, তৃতীয় গুণ অথবা কি বলে 3 গুণ অথবা 4 গুণ হতো, অনেক বেশি হতো। এবার আসেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন আমরা যে রেমিটেন্সটা এখন পাচ্ছি সেটাও কিন্তু শ্রিঙ্ক হয়ে যাবে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাদের জবগুলো করে ফেলে। এরা যে ম্যানুয়াল অথবা মিনিয়াল জবগুলো করতেছে, সেই জবগুলো এখন আস্তে আস্তে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দখল করে ফেলে, তাইলে তাদেরকে দেশে ফিরে যেতে হবে অথবা দেশের লোকও অনেক বেকার হবে, বিদেশে যারা আছে তারাও বেকার হবে। এখন কি করতে হবে? সেটা হলো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ চেঞ্জিং এভরিথিং। সেই চেঞ্জটা আমরা রেজিস্ট করতে পারবো না, দ্যাট ইজ বিয়ন্ড আওয়ার কন্ট্রোল। আমরা পারবো না। যেটা করতে হবে সেটার সাথে আমাদের খাপ খাওয়াই নিতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অন্যান্য যে সকল টেকনোলজি আছে সেগুলোর সাথে আমাদের পরিচয় হইতে হবে, আমাদের পরিচিতি আমাদের জানতে হবে। এবং সেই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে খুব তাড়াতাড়ি একটা মেজর রিশাফল দরকার, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি চায় এবং সেখানে জব মার্কেটটা কেমন হবে, সেখানে কোন ধরনের লোক বেশি প্রয়োজন হবে, সেটা আমাদেরকে এখনই যদি নির্ধারণ করতে না পারি, তাইলে আমাদের অনেক লোক, আই ক্যান সি ইন দ্য নেক্সট 5-10 years many Bangladeshis at home and overseas, at home and abroad will be unemployed. তো সেই জন্য আমার কাছে খুব বেশি কনক্রিট কোনো সলিউশন নাই, কিন্তু আমি যেটা মনে করতেছি যে আমাদের নীতি নির্ধারকদেরকে এটা খুব সিরিয়াসলি নিতে হবে যে আমাদের লোকগুলো যেন পরিবর্তিত পৃথিবীর সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারে। থ্যাংক ইউ, আপনি খুব সুন্দর করে বলেছেন। আসলে আমি যখন এই বিষয়টা চিন্তা করি, যখন আমেরিকাতে বসে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যে র্যাপিড গ্রোথটা দেখতেছি, আপনি দেখেন এখন গাড়ি কিন্তু আর লোকজন চালাচ্ছে না, গাড়ি কিন্তু চলে আসছে রোবোটিকের মাধ্যমে। এইভাবে মানে প্রতিটা জব যেভাবে রিপ্লেস হচ্ছে, আমি যখন বাংলাদেশের ইকোনমিক্সটাকে চিন্তা করি, অর্থনীতিকে চিন্তা করি, এডুকেশন সিস্টেমকে চিন্তা করি, আমার কাছে মনে হয় আমরা 50 ইয়ার্স বিহাইন্ড। জি। এখন দেখেন, বা আপনি আগে যদি 50 বছর বিহাইন্ড থাকেন, এখন প্রতি বছরে এই ডিফারেন্স 10 বছর বেড়ে যাবে। জি। এখন এই পরিবর্তনটাকে খাপ খাওয়ানোর জন্য আমি বলবো যে আমাদেরকে খুব কুইকলি স্টেপ নেওয়া প্রয়োজন। আমরা অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি, তবে আমি আরেকটা বিষয় না টাচ করলে আমাদের প্রোগ্রামটা অপরিপূর্ণ থেকে যাবে। সেটা হচ্ছে আমাদের মোরাল ভ্যালুস, যেটা বাংলাদেশের একটা বড় প্রবলেম। আমি বলবো যে এই মোরালিটি প্রবলেমের কারণে আমাদের এই যে মোরাল ভ্যালুগুলো হচ্ছে গিয়ে আমাদের বলবো যে সঠিক মানে না থাকার কারণে আমাদের ইউনিভার্সিটিগুলোতে এডুকেশনের মান নষ্ট হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এডুকেশনের মান নষ্ট হচ্ছে এবং রাষ্ট্রীয় সম্পদও নষ্ট হচ্ছে। আপনি দেখেন আমাদের বাংলাদেশে এটা সবাই বলে যে একটা বাংলাদেশের গভর্নমেন্ট প্রজেক্টের যদি বাজেট হয় 100 টাকা, তার মধ্যে উন্নয়ন হয় 40-50 টাকার, বাকি 60 টাকা 70 টাকা চলে যায়। এটা হচ্ছে কি একটা মোরাল প্রবলেমের কারণে। তো
তো আমি বলবো যে এই জায়গায় আপনি আমাদের যে ইসলামিক এডুকেশন, যেহেতু বাংলাদেশের 90% লোক মুসলমান, আপনি বাংলাদেশের যে হচ্ছে আপনার ইউনিভার্সিটি এবং সকল লেভেলের শিক্ষা, এই যে মোরাল এডুকেশনের জন্য বা ইসলামিক এডুকেশনটার নেসেসিটিটা আপনি দেখেন কিনা? আপনি যখন এই বিষয়ে কথা বলছিলেন, একটা বইয়ের কথা আমার মনে পড়ছে। সেটা হলো হার্ভার্ড ইউনিভার্সিটিতে একজন প্রফেসর, ওনার নাম হলো হ্যারি লুইস। তো হ্যারি লুইস হার্ভার্ড ইউনিভার্সিটির একটা ফ্যাকাল্টির ডিন ছিলেন এবং উনি ওই ইউনিভার্সিটিতে হি টট ফর 30 ইয়ার্স। তো 2006 সালে ওনার একটা বই বের হয়। উনি সেই বইটা টাইটেল দেন, বা এটার বইটার নাম হলো এক্সিলেন্স উইদাউট এ সোল, হাউ এ গ্রেট ইউনিভার্সিটি ফরগট এডুকেশন। হ্যারি লুইস ওই বইয়ে বলতেছেন যে হার্ভার্ড ইউনিভার্সিটি ইজ এক্সিলেন্ট ইন প্রোভাইডিং এডুকেশন, but it has lost its soul. It does not have the soul. Soul means ethical values, moral rectitude, sense of justice, humanitarianism, altruism, all sorts of good values that inspire us to contribute positively to society. তো এরকম ভ্যালুজ গুলো চলে যাচ্ছে। তো হ্যারি লুইস ওই বইয়ে বলতে চাচ্ছেন যে হার্ভার্ড ইউনিভার্সিটি সহ অন্যান্য বড় ইউনিভার্সিটিগুলো পৃথিবীতে এরা শুধু ছাত্রদেরকে শুধু সাম ফ্যাক্টস এন্ড ফিগার্স শেখাচ্ছে, কিন্তু দে হ্যাভ লস্ট দেয়ার সোল। সোল নাই, সোল বলতে যে প্রাণটা নাই, আত্মাটা নাই। তো এটা যে শুধু হার্ভার্ড ইউনিভার্সিটির ক্ষেত্রে সত্য তা না, এটা পুরো পৃথিবীর অধিকাংশ ইউনিভার্সিটির ক্ষেত্রে সত্য। যে আমরা শিক্ষকরা এবং যে সাবজেক্টগুলো পড়ানো হয় সেখানে মোরাল ভ্যালিউজ অথবা একজন ভালো মানুষ হওয়ার জন্য যে গুণাগুণগুলো থাকা দরকার সেগুলো আমরা শেখাচ্ছি না, অথবা শিক্ষকরা নিজেরাও ছাত্রদের সামনে কোনো রোল মডেল হচ্ছি না। যে আমি তো ছাত্রদের সামনে যদি আমি ইফ আই সিম্পলি ট্রান্সমিট হোয়াট ইজ দ্য ইন দ্য টেক্সট উইদাউট গিভিং এনি এক্সাম্পল, যে একজন ভালো মানুষ হিসাবে যদি আমি তাদের সামনে একজন ভালো একটা এক্সাম্পল না হই, তাহলে ছাত্ররা শিখবে কোত্থেকে? সেটা আমাদের দেশে মিসিং। তো এখন আমি এটার সলিউশনটা এটা বলবো না যে আপনি ইসলামিক এডুকেশন সব জায়গায় ঢুকাই দেন। এই যে শব্দটা যে ইসলামিক এডুকেশন, দিস ইজ এ মিসনোমার। ইসলামিক এডুকেশন বলতে কোনো টার্ম ইসলামে নাই। এই জিনিসটা হয়তো সবার কাছে একটু মানে নতুন মনে হবে, অথবা মেনি অফ দ্য ভিউয়ার্স মে ফিল শকড যে এটাকে উনি কি বললেন। আমি আবার বলছি যে ইসলামিক এডুকেশন অথবা ইসলামিক নলেজ বলে কোনো শব্দ ইসলামে নাই, কোরআনে নাই, হাদিসে নাই। কোরআনে হাদিসে যে শব্দটা আছে সেটা হলো বেনিফিশিয়াল নলেজ এন্ড নন বেনিফিশিয়াল নলেজ। যেই নলেজ বেনিফিশিয়াল দ্যাট ইজ ইসলামিক, যেই নলেজ নন বেনিফিশিয়াল দ্যাট ইজ নট ইসলামিক। আপনি একটু খেয়াল করে দেখেন যে আপনি যখন যারা নাকি মক্কা মদিনায় যান হজ করতে অথবা উমরা করতে, তারা রেগুলার জমজমের পানি খান, এবং যারা যান না তারা অনেক সময় জমজমের পানি খান, কারণ হাজিরা নিয়ে আসেন। জমজমের পানি খাওয়ার একটা দোয়া আছে, সে দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। হে আল্লাহ, আমি আপনার কাছে ইলম চাচ্ছি যে ইলমটা উপকারী, বেনিফিশিয়াল নলেজ। এরপরে আমি অ্যাবান্ডেন্ট রিজিক চাচ্ছি। এরপরে আমি সমস্ত রোগ থেকে মুক্তি চাচ্ছি অথবা আরোগ্য চাচ্ছি। এই যে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে আমরা যেন আল্লাহ তাআলার কাছে বেনিফিশিয়াল নলেজ চাই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই দোয়া করতেন, সেই দোয়াটা হাদিসে লেখা আছে, অনেকে এটা দোয়াটা জানেন। রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি এমন নলেজ থেকে যে নলেজটা বেনিফিশিয়াল না।
তার মানে ইসলাম বলে নলেজ মাস্ট বি বেনিফিশিয়াল। যে নলেজটা বেনিফিশিয়াল না সেটা ইসলামিক না। এখন আমাদের যে সকল সাবজেক্ট পড়ানো হয় অধিকাংশ বেনিফিশিয়াল। এখানে ইসলামিক সাবজেক্ট আর নন ইসলামিক সাবজেক্ট বলে কোনো কথা নেই। কোরআন এন্ড সুন্নাহ যেমন বেনিফিশিয়াল, ইংলিশ লিটারেচারও বেনিফিশিয়াল। কারণ আপনি ইংলিশ লিটারেচার জানার মাধ্যমে আপনি ইসলামের কথাটা ইংরেজি ভাষায় পৃথিবীর মানুষের সামনে তুলে ধরতে পারবেন। এবং ইসলাম সম্পর্কে যেরকম ভুল ধারণা মানুষের মধ্যে প্রচার করা হচ্ছে, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, মিসরিপ্রেজেন্টেশন, মিসঅ্যাপ্রিহেনশন, ওই সমস্ত যেগুলো আছে সেগুলো যদি আপনি ফাইট করতে চান তাহলে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার নলেজ আপনার লাগবে। তো এই জন্য এই সাবজেক্টটা এইরকম যে সাবজেক্টগুলোকে সেকুলার সাবজেক্ট বলা হয় সেগুলো আসলে সেকুলার সাবজেক্ট না। ইসলামে কোনো সেকুলার নলেজ অথবা ইসলামিক নলেজ বলে কোনো কথা নেই। সব সাবজেক্ট ইসলামিক অ্যাজ লং অ্যাজ ইট ইজ বেনিফিশিয়াল। এই ক্ষেত্রে আসেন আপনি, আমি যদি গত 20-30 বছরের একটা চিত্র আপনার সামনে তুলে ধরি, আমি সাবজেক্টের নাম বলবো না। ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে এমন কিছু সাবজেক্ট যোগ করা হয়েছে, অ্যাড করা হয়েছে, যেই সাবজেক্টগুলো বাংলাদেশে কোনো প্রয়োজন নাই। সেটা আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র ছিলাম, তো তখন দেখছি যে হঠাৎ করে কয়েকটা নতুন সাবজেক্ট অ্যাড করা হয়েছে। সেই সাবজেক্টগুলো এখনো পড়ানো হচ্ছে, কিন্তু সেই সাবজেক্টের কোনো রেলেভেন্স নাই বাংলাদেশের সমাজের সাথে। সেগুলো পড়ানো হচ্ছে, ছাত্ররা পাস করতেছে, কেউ বেকার হচ্ছে, কেউ বিসিএস দিয়ে জব করতেছে, কিন্তু সেগুলোর ওইভাবে বাংলাদেশের সাথে তার কোনো সম্পর্ক নেই। তো এখন মোরাল ভ্যালুজটা ডেভেলপ করবে কিভাবে? মোরাল ভ্যালুজ ডেভেলপ করবে, there has to be a holistic plan, a holistic program। যে একটা তো হলো যে শিক্ষার পরিবেশটার মধ্যে আপনাকে নৈতিকতা নিয়ে আসতে হবে, শিক্ষকদের জীবনে নৈতিকতা নিয়ে আসতে হবে, তাইলে সেটা ছাত্রদের উপর একটা প্রভাব পড়বে। যদি শিক্ষক নিজেই যদি করাপ্ট হয়, দুর্নীতিবাজ হয়, তাহলে সেই শিক্ষককে আপনি যতই ইসলাম বলেন অথবা কোরআন হাদিস তার হাতে ধরে দেন, তার মাধ্যমে ছাত্ররা কোনো নৈতিকতা শিখবে না। এটার সলিউশন খুব সহজ কোনো সলিউশন আমি দেখি না। এটা একটা একটা সার্বজনীন, একটা কম্প্রিহেন্সিভ একটা চেঞ্জ দরকার শিক্ষা ব্যবস্থায়। কন্টেন্টে যেমন দরকার, শিক্ষকদের নিজেদের মধ্যেও পরিবর্তন দরকার। তাহলেই ছাত্ররা শিক্ষকদের থেকে এই মোরাল ভ্যালুজ, নৈতিকতা শিখবে। আমি আবারও বলি, শিক্ষকদেরকে আগায় আসতে হবে। শিক্ষকদেরকে should be role models in front of their students so that the students can learn both content and character from their teachers। এই জায়গায় আমি আপনাকে একটা বিষয় বলবো, আপনি নিজে একজন শিক্ষক, তো আপনার উপর যথাযথ সম্মান এবং আমার সকল শিক্ষকদের উপর সম্মান রেখে আমি বলতে চাই, দেখেন বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে, সরকারি ইউনিভার্সিটিগুলোর কথা যদি বিশেষ করে বলি, আমাদের শিক্ষকদের একটা বড় অংশ হচ্ছে রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি কোনো ব্যক্তির রাজনৈতিক সম্পৃক্ততাকে অপরাধ মনে করি না, কিন্তু এই কোনো একটা দলের সাথে আপনি এলাইন হয়ে যখন ওই দলের সকল মিথ্যাচারকে আপনি সত্য বলে প্রমাণ করার চেষ্টা করেন, আপনি ওই দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনার ইউনিভার্সিটিতে পলিটিক্যাল অ্যাক্টিভিটি শুরু করেন, তখন আমি মনে করি একজন শিক্ষক তার স্থান থেকে অনেক নিচে নেমে আসেন। কারণ আমি যখন বাংলাদেশের একজন মানে সম্মানিত শিক্ষককে আমি যখন দেখি মিডিয়া টেলিভিশনে যেকোনো রাজনৈতিক দলের নামে বিষেধাগার করতেছে, রাজনৈতিক দলের পক্ষে কথা বলতেছে, যেগুলো দেশের যারা কখনো পড়ালেখা করে নাই, অশিক্ষিত লোকজন বলবে যে ওই জিনিসটা মিথ্যাচার, কিন্তু উনি সগর্বে ওই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলতেছে। এবং ইউনিভার্সিটিতে উনার এডুকেশনাল অ্যাক্টিভিটিজ এর থেকে উনার পলিটিক্যাল অ্যাক্টিভিটিজ হচ্ছে উনি বেশি হচ্ছে কি আপনার তৎপর। তখন ওই শিক্ষক কিন্তু আর হচ্ছে কি মোরাল শিক্ষক হিসেবে আমি মনে করি না। তখন ওই বাচ্চাদেরকে বা আমাদের মতো ছাত্রদের ওই শিক্ষকের থেকে খুব বেশি শিখার কিছু থাকে না।
তো আমি বলব আপনার যে এই আপনি এই আপনার বিষয়টা আমি বুঝতে আপনার পেরেছি। আমি আপনার আপনাকে জি। সহকর্মীদেরকে লক্ষ্য করে আমি যদি বলব যে শিক্ষকদেরকে লক্ষ্য করে এই ব্যাপারে যদি আপনার একটা ওপিনিয়ন দিতেন যে আপনি কি মনে করেন এই ব্যাপারটা নিয়ে? আপনাকে একটা এক্সাম্পল দিই। আমি যখন ব্রিটেনে ছিলাম এবং জার্মানিতে ছিলাম, তখন তো আমি ১ম এ ব্রিটেনের ইউনিভার্সিটিতে আমি পিএইচডি করতেছিলাম। জার্মানিতে আমি গবেষণা করতেছিলাম, পোস্ট ডক্টরাল ফেলোশিপ। ২ জায়গাতেই দেখেছি যে শিক্ষকরা লাইব্রেরিতে এক গাদা বই নিয়ে আসতো, আবার এক গাদা বই নিয়ে ফিরে যেত গবেষণার কাজে। এবং শিক্ষকদের মর্যাদা এখানে এত বেশি যে একটা প্রাইম মিনিস্টারও শিক্ষকের সামনে এসে দাঁড়াতে পারবে না। দাঁড়াতে পারবে না বলতে প্রাইম মিনিস্টার হয়তো পাওয়ার আছে, কিন্তু শিক্ষকের যে কনফিডেন্স, শিক্ষকের যে মানে মরাল হাইট, সেটার সাথে প্রাইম মিনিস্টার কিচ্ছুই না। কিন্তু আমাদের দেশগুলোতে সো কল্ড থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে আপনি একজন প্রাইম মিনিস্টার আসলে দেখবেন যে শিক্ষক ছাত্র সবাই তার পিছনে দৌড় দিছে। দ্যাট ইজ এ সাইন অফ উইকনেস। যে আমি একজন শিক্ষক, কে প্রাইম মিনিস্টার নাকি কে মন্ত্রী তা তো আমার কিছু আসে যায় না। আমার মর্যাদা তাদের অনেক উপরে। কারণ শিক্ষা বা নলেজ ইজ সুপিরিয়র টু এভরিথিং। এখন সেই শিক্ষা যার কাছে আছে সে কেন প্রাইম মিনিস্টারের পিছনে দৌড় দিবে? সেটা আমাদের হয়ে গেছে এবং শিক্ষকরা মনে করেন যে এই লাইনে এইভাবে তারা সহজেই সমাজে একটা আধিপত্য বিস্তার করতে পারবেন, অথবা সহজেই তারা প্রভাব বিস্তার করতে পারবেন, সহজেই কোনো পজিশন হোল্ড করতে পারবেন। এইজন্য এটা আপনি যে মোরাল এডুকেশনের কথা বললেন, কিচ্ছুতেই কিচ্ছু হবে না যদি শিক্ষকদের অ্যাটিটিউড চেঞ্জ না হয়। একজন শিক্ষকের মূল কাজ হলো টিচিং অ্যান্ড রিসার্চ। আমি ইউনিভার্সিটির শিক্ষকের কথা বলতেছি, টিচিং অ্যান্ড রিসার্চ। আমি যে এখানে পড়াই, আমার টিচিং হলো 20-30%, 70-80% আমার রিসার্চ। সারাদিন গবেষণা করি, এটা আমার একটা প্যাশন হয়ে গেছে। আমি এবং এটা আমি মনে করি এটা আমার একটা নৈতিক দায়িত্ব। শিক্ষার ৩টা ফিচার আছে: নলেজ প্রোডাকশন, নলেজ ম্যানেজমেন্ট, নলেজ শেয়ারিং। ইউনিভার্সিটির শিক্ষকদের দায়িত্ব হলো নলেজ প্রোডাকশন, তারা নলেজ প্রডিউস করবে। এখন যদি আপনি নলেজ প্রডিউস করতে চান, আপনার যেই সময় এবং শ্রম আপনাকে দিতে হবে, সেই সময় এবং শ্রমের পর আপনি যে কিভাবে একটা রাজনীতি করবেন এটা আমার মাথায় ধরে না। যে যদি একজন শিক্ষক তার দায়িত্ব সঠিকভাবে পালন করেন, তাহলে রাজনীতি করার সময় থাকার কথা ছিল না। কিন্তু কিভাবে যে ওনাদের এত সময়, এটাই প্রমাণ করে যে ওনারা আসলে ওনাদের মূল দায়িত্ব থেকে সরে আসছেন। ঢাকা ইউনিভার্সিটিতে যেখানে আমি পড়াশোনা করেছি এবং যেখানে আমি শিক্ষকতা করেছি, সেখানে অনেক বড় বড় গবেষক আছেন এবং তাদের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলতেছি যে শিক্ষক লাউঞ্জেতে যখন আমি যেতাম, টিচার্স লাউঞ্জে যখন আলাপ আলোচনা হয়, সেখানে লেখাপড়ার কোনো আলোচনা আমি খুব কমই শুনেছি। সেখানে ওই বিএনপি, আওয়ামী লীগ, জামাত এরকম আলোচনাই বেশি হয় এবং দ্যাট ইজ ভেরি আনফরচুনেট। ইভেনচুয়ালি যেটা হলো যে বহির্বিশ্বের সাথে যখন শিক্ষা নিয়ে আমরা কথা বলি, তখন উই ক্যান নট কম্পিট উইথ দেম। তখন আমরা তাদের থেকে অনেক পিছিয়ে আছি, এটা আমরা নিজেরাই আমি বুঝতে পারি। এর মধ্যেও অনেকে আমাদের মধ্যে ভালো করতেছেন। দিস ইজ ডেসপাইট অল সর্টস অফ অবস্টাকলস, অল লিমিটেশনস অ্যান্ড শর্টকামিংস। কিন্তু আমাদের অনেক বেশি সংখ্যক গবেষক এবং স্কলার হওয়ার কথা ছিল, সেটা আমাদের হয়নি বিকজ অফ দিস অ্যাটিটিউড অফ মেনি টিচার্স। তো এই জন্য আমি অনুরোধ করব আমার কলিগদেরকে, বাংলাদেশে যারা আছেন, দেশের বাইরে যারা আছেন, যে let us mind our business. আমাদের মূল কাজ হলো টিচিং অ্যান্ড রিসার্চ।
যখন আমরা টিচিং এন্ড রিসার্চে আমাদের মনোনিবেশ করব, তখন আমাদের এটা ছাত্রদেরকে উপকৃত করবে, দেশকে উপকৃত করবে, জাতিকে উপকৃত করবে এবং পৃথিবীতে আমাদের একটা সম্মানজনক অবস্থান হবে। তা না হলে আমরা যেভাবে অপদস্থ হচ্ছি, আমাদের দেশের বাইরে আমাদের সত্যিকার অর্থে বলতে গিয়ে বাংলাদেশী হিসাবে আমাদের তেমন সম্মান নেই এবং এটার জন্য আমি আপনি দায়ী না, আমরা সবাই দায়ী। সেই দায়টা স্বীকার করি আমাদেরকে পথ চলা শুরু করতে হবে। আমরা প্রোগ্রামের একদম শেষ মুহূর্তে চলে আসছি। তো আমি বলবো যে আপনি সর্বশেষ আগামী 10 বছর পরে বাংলাদেশকে কোথায় দেখতে চান? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে? এবং এই জন্য আমাদের যারা নীতি নির্ধারক আছেন, যারা শিক্ষা মন্ত্রণালয়ে আছেন অথবা বর্তমান এবং যারা শিক্ষামন্ত্রী আছেন, শিক্ষা সচিব আছেন, ওনাদেরকে লক্ষ্য করে আপনি যদি লাস্ট 1 মিনিট একটু কথা বলতেন যে আপনার পরামর্শ কি হবে? ওনাদের থেকে আপনার প্রত্যাশা কি বাংলাদেশ কারিকুলাম সিস্টেম নিয়ে? আমি আসলে I don't want to shift responsibility. আমি এমন বলতে চাই না যে এটা প্রধানমন্ত্রীর কারণে অথবা শিক্ষামন্ত্রী অথবা শিক্ষা উপদেষ্টার কারণে এটা সেটা হচ্ছে না। আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে আমাদের নিজেদের সবারই সমস্যা। এটা শিক্ষা উপদেষ্টা এখন যিনি আছেন উনি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, উনি একজন নিজে শিক্ষাবিদ। উনি চাইলেও খুব বেশি কিছু করতে পারবেন না যদি না আমরা সবাই আমাদের অ্যাটিটিউড চেঞ্জ না করি। তো 10 বছর পরে কি হবে আমি জানি না, কিন্তু আমি একটা ভালো I have noticed a good sign, যে একটা ভালো দিক দেখছি যে আমাদের অনেক প্রাইভেট ইউনিভার্সিটিতে এদের গবেষণার একটা কালচার শুরু হয়েছে এবং ইট ইজ থ্রাইভিং and that is a good sign. তো আমি মনে করি যে এবং পাবলিক ইউনিভার্সিটি গুলোতে আগের চেয়ে গবেষণা বাড়ছে। আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা গবেষণার খুব বেশি আমরা শুনি নাই শিক্ষকদের থেকে। তো এখন আমার মনে হচ্ছে যে এটা বাড়তেছে, কিন্তু এটাকে আরো স্পিড আপ করতে হবে, এটাকে কি বলে এক্সপেডাইট করতে হবে, এটা যেন আমাদের এই গবেষণার কাজটা আরো বেশি হয়। তো সরকার, শিক্ষা সচিব, শিক্ষা কি বলে উপদেষ্টা, শিক্ষামন্ত্রী একা এটা পারবেন না। ওনারা হয়তো নীতি নির্ধারণের ক্ষেত্রে কিছু করবেন, সেটা ওনারা ওনাদের অভিজ্ঞতা আলোচনার ক্ষেত্রে ব্যাপারে করবেন, কিন্তু আমি আমার মতো যারা আছেন তাদের দায়িত্বের ব্যাপারে আমি বেশি কনসার্ন যে আমরা আমাদের দায়িত্ব পালন করছি কিনা। তো যদি আমরা আমাদের দায়িত্ব পালন করি তাইলে থিংস উইল চেঞ্জ ফর দ্য বেটার ইনশাআল্লাহ। তো ধন্যবাদ প্রফেসর মাহমুদুল হাসান ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো আপনাকে এবং দর্শকদেরকে অনেক ধন্যবাদ। জি, দেখেন আমি যদি একটু সামারাইজ করি, আমাদের মাহমুদুল হাসান ভাইয়ের কনসার্ন ছিল খুব সংক্ষেপে যে উনার আমাদের দেশে শিক্ষার হার বৃদ্ধি করা প্রয়োজন, আমাদের দেশে কর্মমুখী শিক্ষা ব্যবস্থার প্রয়োজন। স্পেশালি উনি বিশেষ করে এমফাসাইজ করেছেন যে আমাদের শিক্ষকদের ট্রেনিং। উনি বলতে চেয়েছেন যে আপনি যদি একজন শিক্ষককে ট্রেনিং বিহীন যদি ক্লাসরুমে পাঠান, যেটা কিনা বাচ্চাদের জন্য ডেঞ্জারাস, এবং পাশাপাশি আমাদের দেশে এমপ্লয়মেন্ট বেস কারিকুলাম, উনি বলতেছিলেন যে আমাদের ইউনিভার্সিটি গুলাতে এমন কিছু কারিকুলাম আছে যেটার বেসমেন্টে বাংলাদেশে কোনো এমপ্লয়মেন্ট নেই। তাহলে একটা ছেলে আপনার 4-5 বছর পড়ালেখা করতেছে কিন্তু ওই ব্যাপারে কোনো জব নেই, তার মানে আপনি তো পড়ালেখা করাচ্ছেনই তাকে আনএমপ্লয়েড করার জন্য। তাহলে এই বিষয়গুলো আমাদের প্রয়োজন। এবং সর্বশেষ উনি যে বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছেন যে হচ্ছে আপনার মরাল ভ্যালুজ, এবং আমি নিজেও আমার শিক্ষকদেরকে আমি শিক্ষকতায় দেখতে চাই। আমার শিক্ষকদেরকে আমি দেখতে চাই যে ওনারা হচ্ছে কি সমাজের মডেল। ওনাদেরকে কোনো বিতর্কিত অবস্থানে এবং ওনাদেরকে এমন কোনো কাজে আমরা দেখতে চাই না যেটা সমাজের জন্য অকল্যাণকর। বরঞ্চ আমি সবচেয়ে বেশি কনফিডেন্ট ফিল করি একজন ছাত্র হিসাবে যখন আমি দেখি আমার শিক্ষক রিসার্চ করতেছে, মাহমুদুল হাসান ভাইয়ের মতো, যখন আমি দেখি আমার শিক্ষক আমাকে ভালো উপদেশ দিচ্ছে। কিন্তু যখনই দেখি আমার শিক্ষক কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত হয়ে কোন রাজনৈতিক দলের নামে মিথ্যাচার করছে, তখন আমি আমার শিক্ষককে ওই সম্মানের জায়গা থেকে আমি দেখতে পাই না।
তো তো আমি এইজন্য আমি বলবো আমার শিক্ষক বলতে আমি বোঝাচ্ছি বাংলাদেশের সকল শিক্ষককে, এবং আপনারা ইনশাআল্লাহ এগিয়ে আসেন এবং পাশাপাশি অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন আমি ওনাদেরকে বলবো ওনাদের একটা বিরাট অবদান রয়েছে যে ওনাদেরকে শিক্ষা ব্যবস্থাটাকে এবং শিক্ষকদেরকে রাজনীতির বাহিরে রাখা প্রয়োজন। আমি বাহিরে বলতেছি ওনাদেরকে টিচারদেরকে প্রেশারাইজ করা উচিত না কোনো পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়নের জন্য। তো আমি দর্শকদেরকে বলবো যে ধন্যবাদ আমাদের সাথে আপনাদের মূল্যবান সময় ব্যয় করার জন্য। এবং এগেইন মাহমুদুল হাসান ভাই ধন্যবাদ। আপনারা ভালো জি, থাকেন। আপনাদের সাথে আবার দেখা হবে নিশ্চয় আ অন্য একটি প্রোগ্রামে অন্য কোনো একজন দ অভিজ্ঞ গেস্টকে সাথে নিয়ে, এবং আমরা কথা বলবো বাংলাদেশ এবং বহির্বিশ্বের গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে, যেটার মধ্যে আমাদের মানব কল্যাণের বিষয় জড়িত রয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।